আসসালামু আলাইকুম সবাইকে এইচটিএমএল এর দ্বিতীয় লেকচারে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সৈয়দ মিনহাজ আহমেদ এবং আজকে আমরা এইচটিএমএল ট্যাগস নিয়ে ছোটখাটো একটা আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করা যাক। এইচটিএমএল হেডিং ট্যাগ। ওয়েব পেজে কোনো বিষয়ের শিরোনাম দেওয়ার জন্য এইচটিএমএল এর 6 ধরনের হেডিং ট্যাগ রয়েছে, যার মধ্যে H1 হচ্ছে সবচেয়ে বড় আর H6 হচ্ছে সবচেয়ে ছোট। তো এরকম 6টা ট্যাগ ইউজ করা হয়। H1 এর লেখাটা হয় বড়, H2 তার থেকে ছোট, 3 তার থেকে ছোট, সিরিয়ালি ছোট হতে থাকে। এগুলো প্র্যাকটিক্যালি আমরা কিছুক্ষণ পরে দেখব। এবার দেখো, ব্রাউজার গুলো হেডিং বা শিরোনামের আগে এবং পরে কিছু স্পেস বা মার্জিন যুক্ত করে। হেডিং ট্যাগ গুলো কেবলমাত্র শিরোনামের জন্য ব্যবহার করতে হবে। টেক্সটকে বড় বা বোল্ড করে উপস্থাপনের জন্য এটি ব্যবহার করা উচিত না। প্রতিটি এইচটিএমএল হেডিং বা শিরোনামের একটি ডিফল্ট সাইজ থাকে, তবে স্টাইল অ্যাট্রিবিউট বা ফন্ট সাইজ প্রপার্টি ব্যবহার করে যে কোনো শিরোনামের সাইজ নির্দিষ্ট করা যায়। এই H1 থেকে H6 ট্যাগের অ্যাট্রিবিউটস গুলো হচ্ছে অ্যালাইন, আর এই ক্ষেত্রে ভ্যালু লেফট রাইট সেন্টার জাস্টিফাই এরকম করে দিলে তারা অনেক সময় লেখাটা বামে দেয়, নাহলে ডানে দেয়, যেটা লিখবো সেই ওয়াইজ তারা ওয়েব পেজে শো করবে। এইচটিএমএল হরিজন্টাল রুলস বা আনুভূমিক লাইন ওয়েব পেজের কন্টেন্টকে পৃথক করা বা কোনো শিরোনামের নিচে রেখা বা লাইন ব্যবহারের প্রয়োজন হয় অনেক সময়। এটি করতে HR ট্যাগ ইউজ হয়। কি হয়, যদি কোনো এই যে এখানটায় দেখো এইচটিএমএল লিখা, তার নিচে একটা এরকম লাইন, এরপরে সিএসএস লিখা। তো এরকম কোনো আউটপুট পেতে হলে আমাদের ইনপুটের ক্ষেত্রে যে এইচটিএমএল বডি H1, তারপরে এখানে একটা HR ট্যাগ রয়েছে, হরিজন্টাল রুলস এর HR ট্যাগ, এরপর আবার H1 দিয়ে সিএসএস লেখা হয়েছে, এরপরে বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এটার প্র্যাকটিক্যাল আমরা একটু পরে দেখব। তো HR বা হরিজন্টাল রুলস ট্যাগের অ্যাট্রিবিউটস গুলো হচ্ছে অ্যালাইন। অ্যালাইন লিখে ইকুয়াল দিয়ে আমরা লেফট সেন্টার রাইট এরকম দিতে পারি। অ্যালাইনটা ইউজ করা হয় অবস্থান নির্ধারণে, ব্যবহৃত হয় অ্যালাইন। সাইজ বিভিন্ন পিক্সেলস দেয়া হয়, উচ্চতা নির্ধারণে ব্যবহৃত হয়। উইডথ এক্ষেত্রেও পিক্সেলস ইউজ হয়। প্রশস্ততা নির্ধারণে ব্যবহৃত হয় কালার, RGB বা হ্যাশট্যাগ দিয়ে হেক্সাডেসিমাল বা নর্মালি কালারের নাম লিখেও আমরা কালারটা দিতে পারি। ওয়েব পেজে কোনো তথ্য প্যারাগ্রাফ আকারে দেখানোর জন্য প্যারাগ্রাফ ট্যাগ বা পি ট্যাগ ব্যবহার করা হয়। প্যারাগ্রাফ ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে যা লেখা হয় তা একটা প্যারাগ্রাফ হিসেবে ওয়েব পেজে দেখায়। এক্ষেত্রে কোডে অনেক লাইন বা স্পেস থাকলেও ব্রাউজার তা সিরিয়ালি লিখে যায়। যেমন এই জায়গাটা আমরা দেখতে পারি HTML বডি, তারপর পি কোড দিয়ে দিস ইজ আ প্যারাগ্রাফ, এরপর আবার লাইন গ্যাপ দিয়ে কন্টেন্টস আ লট অফ লাইনস, দেন আবার গ্যাপ দিয়ে তারা এভাবে পুরো প্যারা করে করে লিখছে, কিন্তু আউটপুটটা দেখো একদম সিরিয়াল। তার মানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি যদি প্যারা ট্যারা দিয়েও কিছু লিখি, তাহলে তা একদম ওয়েব ওয়েব পেজ তার সবকিছু আউট করে দিবে। তারা তার মতো একদম সিরিয়ালি প্যারাগ্রাফ হিসেবেই পুরোটাকে লিখতে থাকবে একটানা, কোনো রকম লাইন গ্যাপ এখানে বা প্যারা করা যাবে না। ব্রাউজারগুলো প্রতিটি প্যারাগ্রাফের আগে এবং পরে কিছু স্পেস বা মার্জিন যুক্ত করে। প্যারাগ্রাফের টেক্সট একটি ডিফল্ট সাইজ থাকে, তবে স্টাইল অ্যাট্রিবিউট, যে এটা হচ্ছে একটা ডিফল্ট সাইজ থাকে, তবে এই ক্ষেত্রে পি ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করে আমরা টেক্সটের সাইজ নির্দিষ্ট করতে পারি। এটি একটু দেখানো যাক। এখানে আমরা এখন কোডটা লিখবো। এখানে আমরা দিলাম H1, ট্যাগ ক্লোজ করলাম, আর এখানে লিখলাম ইওর মেন্টর। এখানে আবার H2 ট্যাগ দিচ্ছি। H4 ট্যাগ, এরপরে H5 ট্যাগ দিব, এরপর H6 ট্যাগ। এখানে আমি ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগটা লিখে ফেললাম। এবার মাঝখানে
এই ইওর মেন্টরসটা আবার কপি পেস্ট করে দিয়ে দিব। এবার যদি আমরা এটাকে সেভ করি, সেভ করার পরে এই যে এই পেজটাতে এখন আমরা এটার একটা আউটপুট দেখতে পাবো। ইওর মেন্টর এই যে সিরিয়ালি কিন্তু বড় থেকে ছোট 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 হয়ে আসলো। H1, H2, 3, 4, 5, 6। এখন যদি আবার আমি এই যে সিক্সটাকে এখান থেকে বাদ দিয়ে আবার সেভ করলাম কন্ট্রোল S দিয়ে, এখানে যদি আবার পেজটাকে রিফ্রেশ করি, এই লাস্টেরটা বাদ হয়ে গেল। আবার এখান থেকে যদি থ্রিটাকে বাদ দিয়ে দিই, দিয়ে আবার সেভ করলাম, রিফ্রেশ করলে এই 3 নাম্বার পোর্শনটা বাদ হয়ে যাবে। বাদ। এই এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগের ক্ষেত্রে যেমন, বা প্যারাগ্রাফ ট্যাগ যেটা ছিল, এই যে পি দিলাম, পি ট্যাগ। এবার পি ট্যাগের মধ্যে কিছু একটা লিখি। দেখা গেল নর্মাল যদি কোনো কিছু এখান থেকে কপি পেস্ট মেরে দিই, সামথিং অ্যাবাউট কাও। যে গরুকে নিয়ে কিছু লেখা আছে সেটাকে জাস্ট কপি পেস্ট করলাম। এবার এটাকে যদি আমি সেভ করি, আমরা আমাদের আউটপুটটা পাবো এরকম। কিন্তু এই জায়গায় যদি আমি কোনো লাইনের মধ্যে যে এন্টার দিয়ে গ্যাপ করলাম, আবার এই অফের পরে আবার অনেকগুলা ডিস্টেন্সে যেরকম 4-5 লাইন গ্যাপ দিলাম, স্পেস দিয়ে দিয়ে এন্টার দিয়ে দিয়ে আবার গ্যাপ করলাম, দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো গ্যাপ করে করে লিখলাম। কিন্তু এই গ্যাপ করার পরেও যদি আমি সেভ করে রিফ্রেশ করি, লেখা সেমই থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না। বড় করে দেখালে লেখা সেম, চেঞ্জ হবে না। এখন যদি আমার কোনো কিছু এরকম প্যারা প্যারা করে লিখতে হয়, তাহলে কি করতে হবে? এদের মাঝে একটা ওই যে হরিজন্টাল রুলস, HR একটা ট্যাগ দিয়ে দিতে হবে। এখানে একটা HR ট্যাগ দিয়ে দিলাম, প্রত্যেকটার মাঝখানে একটা একটা করে HR ট্যাগ দিয়ে দিচ্ছি। 3টা HR ট্যাগ দিলাম। এবার এটাকে আবার সেভ করলাম, সেভ করার পরে যদি রিফ্রেশ করি, 3টা লাইনের নিচে আবার এরকম হয়ে গেল, দাগ হয়ে গেল। হরিজন্টাল রুলস দিয়ে আমরা দাগের কথাটা জেনেছিলাম, তো এরকম দাগ হয়ে গেল। এবার আরেকটা কি করা যায়, BR, এটা পরে আমরা জানতে পারবো, কিন্তু BR ট্যাগটা ইউজ করা হয় ব্রেক, লাইন ব্রেক করার ক্ষেত্রে। আমরা যদি প্যারা করে আবার কিছু লিখতে যাই, তো সেক্ষেত্রে BR ট্যাগটা ইউজ হয়। এখানে জাস্ট H এর জায়গায় B দিয়ে দিই, দিয়ে সেভ করলাম। এবার যদি পেজটাকে রিফ্রেশ করি, এই যে এই লাইনটা আসলো, লাইন ব্রেক, এরপর আবার এর লাইন, লাইন ব্রেক, আবার এর লাইন। পরে বাকিগুলোতে কোনো BR ট্যাগ ইউজ করা হয় নাই, যার কারণে এগুলো পুরোটা সিরিয়ালি আসলো। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এই যে লাইন ব্রেক যেটা নিয়ে বললাম, BR ট্যাগ, HTML BR ট্যাগ ট্যাগ একটি লাইনে ব্রেক নির্ধারণ করে। নতুন প্যারাগ্রাফ শুরু না করে যদি একটি লাইন ব্রেক দিতে হয়, তখন BR ট্যাগ ইউজ করা হয়। প্রি ট্যাগ টেক্সটকে পূর্ব নির্ধারিত ফরম্যাটে উপস্থাপন করে। পিআর ট্যাগটা কি, যেরকম আমাদের প্যারা প্যারা লাইনগুলোকে গ্যাপ দিতে গেলে বা প্যারা হিসেবে লিখতে গেলে, প্যারা করে লিখতে গেলে আমাদেরকে BR ট্যাগ ইউজ করতে হইতো। কারণ আমরা যদি প্যারা করে ইনপুট দিতাম BR ট্যাগ ছাড়া, তাহলে কিন্তু নর্মালি সেটা আউটপুটের ক্ষেত্রে সিরিয়ালি প্যারাগ্রাফ হিসেবেই আসতো। কিন্তু প্রি ট্যাগটা দিলে কি হয়, প্রি ট্যাগের মধ্যে আমি যেভাবে যেভাবে যদি 2-3 লাইন গ্যাপ দিয়ে দিয়ে কিছু লিখি, সেটা হুবহু আউটপুট আমরা পাবো। এই যে যেমন প্রি ট্যাগ এখানে ইউজ করা হয়েছে, প্রি ট্যাগের ভিতরে যেভাবে লিখছে আউটপুটটা হুবহু সেইভাবেই আসছে। সুতরাং প্রি ট্যাগ ইউজ করা হয় হুবহু ইনপুটের ফরম্যাটটাই আউটপুটে পাওয়ার জন্য। এবার স্টাইল অ্যাট্রিবিউট, কোনো একটি টেক্সট বা HTML এলিমেন্টের স্টাইল সেট করার জন্য স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়। স্টাইল অ্যাট্রিবিউটের সিনট্যাক্স হচ্ছে ট্যাগ নেম, স্টাইল, প্রপার্টি, ভ্যালু। এখানে প্রপার্টি হচ্ছে CSS প্রপার্টি,
এবং ভ্যালু হচ্ছে সিএসএস ভ্যালু। এগুলো তোমাদের জানা লাগবে না, তোমাদের এইচটিএমএল রিলেটেড জিনিসপাতি শুধু জানা লাগবে। টেক্সটের ফন্ট ফেজ, ফন্ট কালার এবং ফন্ট সাইজ পরিবর্তনের জন্য স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে বিভিন্ন প্রপার্টি যেমন ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, কালার এর মান সেট করে টেক্সটের ফন্ট সাইজ নির্ধারণ করা হয়। এটাও একটু দেখানো যাক। এখানে যদি H1 দিয়ে কিছু লিখি, এবার এই H1 এর এখানে ভিতরের দিকে লিখলাম অ্যালাইন, অ্যালাইনটা দিলাম হচ্ছে সেন্টার। তারপরে কালার দিলাম অরেঞ্জ। মিনিট, কিছু একটা ভুল হয়েছে এক্ষেত্রে। আমাদেরকে তো স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এক্ষেত্রে আমি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করি নাই। তো H1 এর ভিতরে স্টাইল দিলাম। স্টাইল দেওয়ার পরে এখানে যে বিভিন্ন অপশনস আছে, তা আমরা যেটা দিয়েছিলাম যে ফন্ট ফ্যামিলি, দিলাম ফন্ট ফ্যামিলি। স্পেস, এই যে এটা হচ্ছে ফন্ট মনোস্পেস, যে ফন্টটা সিলেক্ট করছি ওই ফন্ট ওয়াইজ লেখাটা আসছে। এবার আমরা এখানে কালার দিব। কালার দিলাম হচ্ছে গিয়ে ক্রিমসন, ক্রিমসন দিলাম। তারপরে সেভ যদি করি, এই যে ক্রিমসন দেওয়ার পরে এই ইওর মেন্টর কালারটা কিন্তু লাল রঙের হয়ে গেল, ক্রিমসন কালার হয়ে গেল। তো আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করে এই যে ফার্স্টে দিছি, জুম করে একটু দেখাই। এই যে ফার্স্টে দিছি H1, H1 এর পরে এখানে স্টাইল, স্টাইল ট্যাগ দেওয়ার পরে ইচ্ছা মতো একটা ফন্ট চুজ করছি, ফন্ট ফ্যামিলি দিয়ে মনোস্পেস ফন্টটা সিলেক্ট করছি। এরপরে কালার দিয়ে ক্রিমসন কালার সিলেক্ট করে এই যে ইনভাইটেডটা দিয়ে কোড শেষ করছি। কোড শেষ করার পরে ইওর মেন্টর দিয়ে আবার H1 ট্যাগ ক্লোজ। এটা কি, এটারই আউটপুট হিসেবে আমরা এই জিনিসটা পেলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার ফন্ট ট্যাগ, ফন্ট ট্যাগ ব্যবহার করেও ফন্ট ফেস, কালার, ফন্ট কালার এবং ফন্ট সাইজ পরিবর্তন করা যায়। আচ্ছা, তো আমরা হচ্ছে স্টাইল দিয়ে যে কাজগুলো করতে পারবো, এটা আবার আমরা ফন্ট দিয়েও ফন্টের বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবো, সাইজ বড় ছোট করতে পারবো। তো কিভাবে করা যায় সেটা দেখি। এখানে দিলাম H1, H1 দেওয়ার পর এখানে দিলাম ফন্ট।
সরি, ভিতরে ফন্টটা দেওয়া যাবে না, আমরা H1টা লিখলাম। এই যে পুরো H1 দিয়ে ইয়োর মেন্টর বিডি লিখলাম। তারপরে এটার ভিতরে একটা গ্যাপ দিয়ে এখানে লিখতেছি ফন্ট একটা ট্যাগ FONT, এই যে ফন্ট ট্যাগ দেওয়ার পরে ফন্টের ভিতরে এবার দিতে পারবো কি কি দেখো, সাইজ, কালার আর ফেস। তাহলে আমরা এখন এখানে সাইজ যদি দিই, সাইজ দিলাম 20। এই যে আমরা এখানে যে কালারটা এখানে দিলাম, ফন্ট সাইজ দিলাম 20, কালার দিছি ক্রিমসন, এরপরে ভিতরে যা লিখলাম সেটা এখানে এসে পড়লো। এখানে যদি লিখি ইওর মেন্টর, যে সেভ করলাম, রিফ্রেশ করলে ইওর মেন্টর এসে পড়লো। এটা হচ্ছে 20, সাইজ যে 20 পিক্সেলস আর কি। সাইজ যদি আরো ছোট লিখি তাহলে সে এরকম ছোট হয়ে যাবে। যেমন আরেকটা লেখা যায়, ফন্ট সাইজ দিলাম 15, এরপরে কালার গ্রিন, ইওর মেন্টর, সেভ। এবার দেখো, রিফ্রেশ করলে ইওর মেন্টর, ইওর মেন্টর, এখন এটা পাশাপাশি এসে বললো কারণ আমরা পরপর লিখছি, কোনো ব্রেক দিই নাই। এখন যদি এই জায়গাতে একটা বিআর ট্যাগ ইউজ করে দিই, বিআর, পরপর এসে বললো, ব্রেক হয়ে গেল লাইনটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের স্লাইডসে চলে যাই। HTML ফরম্যাটিং ট্যাগ, উপরে তোমরা দেখে, আগেরবার তোমরা আগের স্লাইডগুলোতে তোমরা দেখেছো স্টাইল অ্যাট্রিবিউটের সাহায্যে টেক্সট বা HTML এলিমেন্টের ফরম্যাটিং বা স্টাইল সেট করা যায়। স্টাইল অ্যাট্রিবিউট ব্যতীত HTML এ বিশেষ কিছু ফরম্যাটিং ট্যাগ রয়েছে যাদের প্রত্যেকটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে। টেক্সটকে বিভিন্ন ফরম্যাটে দেখানোর জন্য যে সকল ট্যাগ ব্যবহার করা হয় তাদেরকে ফরম্যাটিং ট্যাগ বলে। টেক্সটকে বিভিন্ন ফরম্যাটে দেখানোর জন্য যে সকল ট্যাগ ইউজ করা হয় সেগুলোকে ফরম্যাটিং ট্যাগ বলে। একটি টেক্সটকে যে ফরম্যাটে দেখাতে হবে সেই ফরম্যাটিং ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে লিখতে হয়। নিচে বিভিন্ন ফরম্যাটিং ট্যাগ দেখানো হলো। স্মল, স্মল ট্যাগটা ইউজ করা হয় কেন? একটি টেক্সটকে পার্শ্ববর্তী টেক্সটের চেয়ে ছোট দেখানোর জন্য। বিগ ইউজ করা হয় পার্শ্ববর্তী টেক্সটের চেয়ে বড় দেখাতে। আর এই বি ইউজ করা হয় মোটা বা বোল্ড করতে। স্ট্রং, এটা হচ্ছে টেক্সটটা যে গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে স্ট্রং ইউজ করা হয়। আই দিয়ে ইটালিক, এম দিয়ে টেক্সটকে ইটালিক বা বাঁকা এবং গুরুত্ব আরোপ করতে। এগুলো প্রত্যেকটা আমরা কোড লিখে লিখে ট্রাই করে দেখবো আদৌ কিভাবে সেটা কাজ করে। ইউ দিয়ে আন্ডারলাইন বোঝায়। ডেল দিয়ে মুছে ফেলা বা প্রতিস্থাপন করা এমন টেক্সটকে দেখাতে ব্যবহৃত করা হয়। স্ট্রাইক, লাইনটাকে কেটে দিতে ইউজ করা হয়। সাব, টেক্সটটাকে সাবস্ক্রিপ্ট করতে। আর সাব, টেক্সটটাকে সুপারস্ক্রিপ্ট করতে। ব্রাউজারগুলো স্ট্রং ট্যাগকে বোল্ড হিসাবে এবং
ইএম ট্যাগকে আই হিসেবে প্রদর্শন করে। যাই হোক, এই ট্যাগগুলো ব্রাউজারে আউটপুট কোনো পার্থক্য নেই, তবে অর্থের পার্থক্য রয়েছে। দেখ, আমরা এই যে প্রত্যেকটা কোড লিখে দেখবো, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। এবার আমি এই মিনহাজ, এই মিনহাজের আগে দিয়ে দিলাম স্মলের মধ্যে মিনহাজ ওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপরে আবার বাকি লেখা লিখতেছি, ওয়েলকাম টু মাই ক্লাস। ওকে, এবার যদি এটাকে আমি সেভ করি আর আউটপুটটা দেখার চেষ্টা করি, দেখো এই পুরাটা টেক্সট একরকম, মাঝখান দিয়ে আমার নামটাই ছোট। তা পার্শ্ববর্তী টেক্সট থেকে ছোট ইউজ করতে স্মল ইউজ করা হয়, স্মলটা মানে পার্শ্ববর্তী টেক্সট থেকে টেক্সটটাকে ছোট করতে স্মল ট্যাগ ইউজ করা হয়। এই দেখো বাকিগুলো লেটার থেকে কিন্তু এটা একটু শর্ট। এবার বিগ ট্যাগটা ইউজ করব। এই একই জায়গায় যদি বিগ ইউজ করি তাহলে কি হয় দেখি। বিগ দিয়ে সেভ করলাম, দেখো এই যে পাশের লেটারটা থেকে কিন্তু মিনহাজ ওয়ার্ডটা বড় হয়ে গেল। তারপর এখানে আরো কয়েকটা ট্যাগের কথা বলা হয়েছিল, যে যে ট্যাগগুলো বলা হয়েছে সেগুলো করে দেখবো। বোল্ড, বোল্ডের ক্ষেত্রে শুধু বি ট্যাগ। আচ্ছা, এখানে এবার শুধু বি দিয়ে দেখলাম। শুধু বি দেওয়ার পর দেখো কি হলো, এই যে পুরোটা লাইন ঠিক আছে, মাঝখান দিয়ে যে ওয়ার্ডটা বি ট্যাগের মধ্যে যে ওয়ার্ডটা লিখছি সেটা বোল্ড হয়ে গেল। এবার আই ট্যাগ দেখাই, বা ইটালিক ট্যাগ যেটা ছিল আই, আই এর মাঝখানে ওয়েলকামটাকে লিখলাম, ওয়েলকাম দিয়ে সেভ করলাম। এবার দেখো আউটপুটটা কি আসে, এই যে ওয়েলকামটা কিন্তু ইটালিক হয়ে গেল। তারপরে আবার আমরা আরেকটা দেখলাম যেটা হচ্ছে ইউ ট্যাগ বা আন্ডারলাইন ট্যাগ। আমি হ্যালোর আগে ইউ ট্যাগ দিয়ে দিই। এবার এটাকে সেভ করলাম, দেখো হ্যালোর নিচে একটা আন্ডারলাইন হোপফুলি এসে পড়বে, এই যে এসে পড়লো।